ঘুরে আসি সোনারগাঁও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম ঘুরে আসি সোনারগাঁও। তাহলে চলো গল্পটি শুরু করি। জানুয়ারির মাঝামাঝি শীতের সকাল, কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে। এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে। সাবিহা, নমিতা, কবির, সুবীর সবাই। হাসান স্যার তো আগেই এসে গেছেন। সবাই যাবে শিক্ষা সফরে। ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা। কি আনন্দ, কি উল্লাস সবার মনে। সাবিহা ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন। এটা কি সোনা দিয়ে মোড়ানো কোনো গ্রাম? হঠাৎ তার চিন্তায় ছেদ পড়ল। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তাড়া দিলেন। সবাই সুশৃঙ্খলভাবে বাসে বসলো। হাসান স্যার এবার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন। বললেন, এই দেখো সোনারগাঁও। ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব ২৭ কিলোমিটার। এটা নারায়ণগঞ্জ জেলার ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরী সোনারগাঁয়ের অবস্থান। সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা। তিনি জানালেন, আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি। এবার আমাদের বাস চলেছে ঢাকা চট্টগ্রাম সড়ক পথে। কাঁচপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁও। দেখতে দেখতে বাস এসে পৌঁছলো সোনারগাঁও। সোনারগাঁয়ের মাটিতে পা দিতেই সাবিহার মন খুশিতে ভরে উঠল। চারদিকে সবুজ গাছপালা আর শীতের সকালের মিষ্টি রোদ্দুর। প্রথমেই তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ। স্যার বললেন, এটা হচ্ছে গোয়ালদি মসজিদ। মুঘল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে। তবে এটা তৈরি করেছিল মুঘলরা বঙ্গদেশে আসারও আগে। হাসান স্যার আরও জানালেন, প্রাচীনকালের সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম, পরে এর নাম হয় সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ঈশা খাঁ ছিলেন এই অঞ্চলের শাসক। সোনারগাঁও সম্পর্কে সবচেয়ে বেশি সমৃদ্ধ এলাকা পানামনগর। এ যেন নগরের মধ্যে আরেক নগর। সাবিহার ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে। এর একটা মাত্র রাস্তা, তার দুই পাশে সারি সারি প্রাচীন দালান। দালানগুলো খুব উঁচু নয়, সবই দোতলা, প্রায় ১০০ বছরেরও আগের তৈরি। এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। সোনারগাঁও ছিল তখন মুসলিম কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁয়ে তৈরি মুসলিমের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি। কিন্তু এদেশে ইংরেজরাও আসার পর দেশি কাপড়ের কদর কমে যায়। তখন বিলাতি কাপড় আসা শুরু করে এদেশে। বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য। এই শহরের পুরনো দালান বাংলার অদ্ভুত পূর্ব স্থাপত্য শৈলী। আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে দেখার পালা। এটি দেশের শিল্প সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরেই সংরক্ষিত থাকে। সোনারগাঁয়ের জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজের স্নিগ্ধ স্পর্শে সাবিহার মন ভরেও গেল। কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ। প্রথমে সবাই ঢুকে পড়ল লোকশিল্প জাদুঘরে। জাদুঘরটা সাধারণত জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। হাসান স্যারই কথাটা বুঝিয়ে দিলেন। যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। দারুণ কারুকাজ করা এর প্রবেশপথ। কত জিনিস যে আছে দেখবার শিখবার। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানান জিনিস, অলংকার ইত্যাদি দেখে সবাই বিস্মিত। কি সুন্দর জামদানি শাড়ি, আর কি বাহার এই নকশিকাঁথার। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন। তার সংগ্রহশালায় গিয়ে আরও মুগ্ধ সবাই। তিনি ছিলেন অনেক বড় শিল্পী। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। এবার ঐতিহাসিক সোনারগাঁও থেকে আমাদের ফেরার পালা। বাসের জানালা দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখতে দেখতে ফিরে এলাম ঢাকা। এই স্মৃতি আমাদের মনে গাঁথা থাকবে অনেক দিন। তো কেমন লাগলো তোমাদের গল্পটা তা শুনে
অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী গল্প বা ছড়াটি তোমরা অবশ্যই পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।